বাইক হলো প্রতিটা ছেলের জীবনের আলাদা এক ইমোশন। কম বেশি আমরা সবাই চাই বাইক নিয়ে একদিন হারিয়ে যাব ওই লেহ লাদাখের রাস্তায়। কিন্তু বাস্তবে এই স্বপ্ন অধিকাংশের কাছে স্বপ্নই থেকে যায়। একটা ছেলের জীবনে তার প্রথম গার্লফ্রেন্ড, রিমা, রিয়া, সোমা যেই হোক না, কিন্তু প্রথম প্রেম তার ড্রিম বাইকের প্রতিই হয়। তবে যেমন সবাই তার জীবনের ড্রিম গার্লকে পায় না, তেমনি সবার জীবনেও ড্রিম বাইকও জোটে না। তাই নিজের ইচ্ছা স্বপ্ন পূরণের কথা ভুলে গিয়ে বাস্তব জীবনের পথে এগিয়ে যেতে হয়। আমারও অনেক দিনের ইচ্ছা ছিল যে বাইক নিয়ে দূরে কোথাও বেড়াতে যাওয়ার, কিন্তু সেভাবে কখনো সুযোগ হয়নি। তবে বেশ কয়েকদিন হলো রাজা একটা নতুন বাইক কিনেছে, আর তারও ইচ্ছে যে বাইক নিয়ে দূরে কোথাও পাড়ি দেওয়ার। আর এরই মধ্যে দুজনের মামাবাড়ি কলকাতা থেকে ডাক পড়ল, আর রাজার ইচ্ছে বাইক নিয়ে যাবে কলকাতা। কিন্তু তার নতুন বাইকে যে এখনো নাম্বার প্লেটই বসেনি। তাতে কি হয়েছে? ইচ্ছে শক্তি যেখানে সবল, সেখানে কে করবে আপনাকে দুর্বল। ভোরবেলায় রাজা আমার বাড়ি এসে হাজির। আমিও রেডি বাইক নিয়ে কলকাতা পাড়ি দেওয়ার জন্য। বেরিয়ে পড়লাম দুজনে বাড়িতে টাটা বলে। সময় 5:03। আমরা বাঁকুড়া খাতড়া স্টেট হাইওয়ে ধরে এগিয়ে গেলাম ধলডাঙ্গার দিকে। সন্ধ্যার আগে একটা পেট্রোল পাম্প থেকে গাড়ির জন্য নিয়ে নিলাম গ্লুকোজ। ব্যাস, এবার আর কোনো চিন্তা নেই। গাড়ি বলছে আর কিছুক্ষণ, পৌঁছে দিলাম এই। ধীরে ধীরে ভোরের আলো ফুটে উঠছে, আর গাড়ি চালাতে আরো বেশি মজা লাগছে। তবে মাথায় নাম্বার প্লেটের চাপটা মাঝে মাঝে যেন খোঁচা মারছে। তবেও একটা কথা আছে না, জো হোগা ও দেখা জায়গা। এই বলেই আমরা জয়পুরের জঙ্গল পার করে পৌঁছালাম বনলতা রিসর্টে। জীবনে নেই শান্তির ঘুম, না আছে সুন্দরী নারী, তাই আজকে বাইক নিয়ে কলকাতার পথে আবারও দিচ্ছি পাড়ি। সময় সকাল 6:18, আর আমরা বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার এসে এখন দাঁড়িয়েছি জয়পুরের বনলতা রিসর্টে। এই সেই বিখ্যাত নাম করা আর কি জয়পুরের বনলতা রিসর্ট। এই রিসর্ট নিয়ে আমি এর আগে কখনো ভিডিও বানাইনি, যদিও এই রিসর্টটা আপনারা সবাই প্রত্যেকেই চেনেন। তাও যদি আপনারা চান তো আমি এই রিসর্ট নিয়ে অবশ্যই ভিডিও বানাবো। বনশ্রী রিসর্ট, ওটাও নতুন রিসর্ট। আর এই রিসর্টটা বনলতা রিসর্ট যেরকম জঙ্গলের থেকে অনেকটা বাইরে, ওটা কিন্তু জঙ্গলের ভেতরে। তো এখানে এসে আমাদের এটা হচ্ছে ফার্স্ট হল্ট। আর এখানে আমরা 1 কাপ করে গরম চা খাবো, আর তারপর আবার পাড়ি দেবো বাকি থাকা 124 কিলোমিটার রাস্তা। আজকের এই যাত্রায় যেরকম পথের সারথি রয়েছে হিরো এক্সট্রিম 125, আর আমার সঙ্গী রয়েছে রাজা, সম্পর্কে আমার ভাই। তো বনলতায় দাঁড়িয়ে বনলতার স্পেশাল চা, 1 কাপ চা 10 টাকা, আর ভাড়ে খেলে 20 টাকা। বনলতা রিসর্টের বাইরে এরকম বিক্রি হচ্ছে কাঠের হাতা, খুন্তি, ট্রে, মোড়া। এখানে মেয়েদের অনেক কিছু অলংকার বিক্রি হচ্ছে, কানের দুল, গলার হার, চাবির রিং রয়েছে। এছাড়াও ঠাকুরের মূর্তি, বড় বড় ঘোড়া। বনলতায় চা খেয়ে আবারও বেরিয়ে পড়েছি কলকাতার পথে। এবার আমরা ভায়া আরামবাগ হয়ে বেরিয়ে যাব কলকাতা। বাকি রয়েছে 124 কিলোমিটার রাস্তা। সময় হয়েছে ঘড়িকাটার সময় সকাল 6:22, আর আমরা জাস্ট এইমাত্র বনলতা থেকে বেরোলাম। সকাল 6:51, আর আমরা এই মুহূর্তে পার করলাম হচ্ছে কতুলপুর। কতুলপুর থেকে এখনো কলকাতার ডিস্টেন্স হচ্ছে 105 কিলোমিটার। যা হয়তো অতিক্রম করতে আমাদের সময় লাগবে প্রায় 3 ঘন্টা। এখন আমরা কতুলপুর থেকে যে আরামবাগ রোড রয়েছে, সেই রোড ধরে আরামবাগের দিকে যাচ্ছি। রাস্তাঘাট এখনো অনেকটাই ফাঁকা রয়েছে, সেরকম গাড়ির জাম রাস্তার মধ্যে এখনো দেখা যায় না।
যাই হোক, আগে গিয়ে কতটা ভিড় বা কতটা রাস্তায় জাম থাকবে সেটা আর আমরা যে টাইমে বেরিয়েছিলাম তাদের বেরিয়েছি যানজটের কারণেই, যাতে রাস্তায় সেরকম যানজট না পাই। দেখা যাক আগে গিয়ে কতটা যানজট রাস্তার মধ্যে পাচ্ছি। কতুলপুর থেকে আরামবাগের দূরত্ব 28 কিলোমিটার, যা পার করতে আমাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো। ফাঁকা রাস্তায় ধানের ক্ষেত আর গাছের সারি যেন স্বাগত জানাচ্ছে। আর এই গল্পের মাঝেই আমরা রামকৃষ্ণ সেতু পার করে পৌঁছে গেলাম হুগলি জেলার আরামবাগ শহরে। সময় সকাল 7টা বেজে 27 মিনিট, আর আমরা বাড়ি থেকে পার করে ফেলেছি 105 কিলোমিটার রাস্তা। আমরা এখন রয়েছি আরামবাগে, আর আরামবাগ থেকে কলকাতার দূরত্ব হচ্ছে এখনও প্রায় 90 কিলোমিটার, যা অতিক্রম করতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। তো এখন আমরা আরামবাগ হয়ে সোজা কলকাতা রোড ধরে বেরিয়ে যাচ্ছি। আরামবাগ শহরকে এর আগে দিনের আলোয় আমার কখনো দেখা হয়নি। রাতের বাসে যখন কলকাতা যাই তখন বাস কিছুক্ষণের জন্য এই আরামবাগে এসে দাঁড়ায়, আর সেটা মাঝরাতে। তাই সেভাবে কখনো দেখা হয়নি আরামবাগ। তবে আজ দিনের আলোয় আরামবাগ পার করতে করতে মনে পড়ে যাচ্ছে সেই ছোটবেলা থেকে শুনে আসা আরামবাগ চিকেনের কথা। এই যে জায়গাটার নাম হচ্ছে মুখাডাঙ্গা, আর এই মুখাডাঙ্গাতে রাস্তার অবস্থা একেবারেই বেহাল, খুব খারাপ রাস্তার অবস্থা। যেমন নাম মুখাডাঙ্গা, তার রাস্তা পুরো ভাঙা। তো খুব সাবধানে এখানে, আর গাড়ির মানে যানজটও রয়েছে কিছুটা। সবাই আস্তে আস্তে, যেহেতু রাস্তা খারাপ তো সাইড দিতেও অসুবিধা হচ্ছে, তো তাই পরস্পর যাচ্ছে আর কি। আমরাও তার মানে একটা বড় ট্রাকের পেছনেই যাচ্ছি, পাশ কাটিয়ে যতটা এগিয়ে যাওয়া সম্ভব চেষ্টা করছি। রাস্তার যা অবস্থা, কিচ্ছু করার নেই, পেছনে পেছনে যেতে হবে। মুখাডাঙ্গার পর আমরা এখন পার করছি মায়াপুর। মুখাডাঙ্গা থেকে মায়াপুর যতটা রাস্তায় আসলাম, পুরো রাস্তাটাই কিন্তু খুব খারাপ অবস্থা। মুখাডাঙ্গা তার রাস্তাও ভাঙা। এখন মায়াপুর পার করে আমরা মেন রোড ধরে যাচ্ছি চাপাডাঙ্গা। এখান থেকে চাপাডাঙ্গা 10 কিলোমিটার, ধানপুরি হচ্ছে এখান থেকে 50 কিলোমিটার। রিসর্টের পর এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টপেজ, আর এই জায়গাটার নাম হচ্ছে আউসবালি। এটা হচ্ছে সিয়াখালা থেকে একটুখানি এগিয়ে এসে। এরপর আমরা যাব হচ্ছে চম্পাডাঙ্গা। তো আরেকবার দাঁড়ালাম, সেই 6:30 নাগাদ ওখানে গাড়িতে উঠেছি। তারপর এখন সময় হয়েছে প্রায় 8:24। তো কন্টিনিউ 2 ঘন্টা ধরে বাইক চালাচ্ছে, রাজাই চালাচ্ছে। ও আমি বাইক এখনও চালাইনি, ওই পুরোটা চালিয়ে নিয়ে এসছে।
এমনিতেও পেছনে বসে পা ব্যথা করছে, তাই জন্য এখানে একটুখানি দাঁড়াই। আর যদি পাওয়া যায় 1 কাপ গরম চা, তাহলে আর একটু এনার্জিটা গেইন করে নিই। অলরেডি পেয়ে গেছে, তো হেলমেটটা এখন রেখে 1 কাপ গরম চা খেয়ে এনার্জিটা আরেকটুখানি গেইন করে এবার গিয়ে দাঁড়াবো কলকাতায়। এখানে ভাঁড়ের মধ্যে চা। আস্তে আস্তে আমরা যত কলকাতার দিকে এগিয়ে যাব তত ভাঁড়টা বেশি অ্যাভেলেবেল। বনলতাতেও ছিল ভাঁড়, কিন্তু ওখানে ভাঁড়ের দামটা একটুখানি বেশি। মানে একটা ভাঁড় এইরকম চা ধরুন যদি 20 টাকা, এর কারণেই ওখানে ওই কাপের মধ্যে খেয়েছি ওগুলো 10 টাকা করে, আর ভাঁড় হলেই দাম বেশি। বনলতায় একটু যে কোনো জিনিসের দামটা বেশি হয়। হাউসবালি থেকে চা খেয়ে এনার্জি গেইন করে আবারও বেরিয়ে পড়লাম বাকি থাকা 35 কিলোমিটার রাস্তা কভার করতে। সময় 8:50, আর আমরা এসে পৌঁছেছি চণ্ডীতলা। আর এই চণ্ডীতলা থেকে ডানকুনির দূরত্ব হচ্ছে মাত্র 5 কিলোমিটার, কিন্তু ট্রাফিক জ্যাম রয়েছে অনেকটাই রাস্তায়, তাই জন্য ওই 5 কিলোমিটার যেতে হয়তো কিছুক্ষণ বেশি টাইম লাগবে। এখন আমরা চণ্ডীতলার যে মোড় রয়েছে সেই মোড়ের রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। আর ধীরে ধীরে যেরকম সকাল হচ্ছে রাস্তায় ভিড়ও বাড়ছে, তাই টাইমও মনে হয় কিছুটা বেশি লাগতে পারে। চণ্ডীতলা থেকে আমরা ঘুরে গেলাম ডানকুনি ফ্লাইওভারের দিকে। ওখানে 3টে রাস্তা ভাগ হচ্ছে, তো আমরা প্রথমে যে বাঁ দিকের রাস্তাটা রয়েছে ওটা বাদ দিয়ে তারপরে যেটা বাঁ দিকে ঘুরে যাচ্ছে সেটা ডানকুনি ফ্লাইওভারের দিকে আসছে, সেই রাস্তার দিকে ঘুরে গেছি। আমরা ডানকুনি ফ্লাইওভার হয়ে সোজা ডানকুনি রোড ধরে এগিয়ে যাব। এই যে দেখা যাচ্ছে ডানকুনি রেলওয়ে স্টেশন ব্রিজের নিচে। NH-19 ওঠার আগে রাস্তায় জ্যাম। সময় 9টা বেজে গেছে, তাই রাস্তায় তার সাথে ভিড়ও বেড়ে গেছে। তো ভিড় বাড়ার সাথে সাথে ট্রাফিকে যানজট একটু বেড়েছে, সে কারণে এবার একটু সময় বেশি লাগবে পৌঁছাতে। আমরা এখন উঠে গেছি 19 নম্বর জাতীয় সড়কে। আর এই 19 নম্বর জাতীয় সড়ক যুক্ত করেছে কলকাতা আর আগ্রাকে। বেজে 30 মিনিট, আর আমরা বালির পর ডানলপ ক্রস করে এখন ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ওপর দিয়ে যাচ্ছি। তো মধ্যিখানে একটু সমস্যা হয়েছিল, একজন সিভিক ভলেন্টিয়ার এসে গাড়িতে যে নাম্বার প্লেট নেই সে কারণে জিজ্ঞাসাবাদ করছিল। ওনাকে বললাম, তো বলার পর উনি বললেন যে যতদিন নতুন গাড়ি যেটা রুলস আছে সেই রুলসটাই বললেন। যাই হোক, আমরা অনেক দূরে এসে গেছি বিনা নাম্বার প্লেটে, এটা আসা উচিত নয়। নতুন একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথেও শেয়ার করলাম যে কী হতে পারে আর কোন কোন জায়গায় চেকিং হয় কিংবা কোথায় আটকালো আমাদের। তো এই আর কি, ডানলপেই খালি একটুখানি আটকেছে, আর বাকি এতটা রাস্তা কোথাও কিন্তু আটকায়নি। যাই হোক, এখনও বাকি রয়েছে আমাদের 6 কিলোমিটার মতো রাস্তা।
ওই 6 কিলোমিটার যেতে আর কোথাও আটকায় কিনা দেখি। বালির পর ডানলপ পর্যন্ত মধ্যখানে একটু ফুটেজ মিসিং হয়েছে, কারণ ওই টাইমে কিন্তু আমি একটু জিপিএসের সাহায্য নিয়েছিলাম, সে কারণেই কিন্তু ফুটেজটা দেখাতে পারিনি আপনাদের। কারণ ওখানে রাস্তাগুলো এতটাই মানে ডিফিকাল্ট, তার উপরে সিগন্যাল তো রয়েইছে। কলকাতার রাস্তাঘাটে সিগন্যাল খুব মানে দেখে শুনে আপনাকে যেতে হবে, কারণ সিগন্যাল ভুল করলে জানেন কি হবে তার পরিণতি। তো সে কারণে একটু জিপিএসের সাহায্য নিয়েছিলাম বলে ফুটেজ খুব একটা ওখানে দিতে পারিনি। ডানকুনির পর আমরা বালি ব্রিজ দক্ষিণেশ্বর পার করে সোজা বরানগর হয়ে ব্যারাকপুর রোড ধরে এগিয়ে গেলাম শ্যামবাজারের দিকে। শ্যামবাজারের পর হাতিবাগান হয়ে আমরা গোয়াবাগানে পৌঁছে আমাদের যাত্রা শেষ করলাম। সময় সকাল 9:45, আর বাড়ি থেকে আমরা কলকাতা পর্যন্ত যে বাইক জার্নিটা শুরু করেছিলাম সেটা কলকাতায় এসে কলকাতার হাতিবাগানে এসে শেষ করলাম। বাড়ি থেকে প্রায় 185 কিলোমিটারের যাত্রা আমরা কমপ্লিট করলাম প্রায় 4.5 ঘন্টায়। তার মধ্যে আমাদের পুলিশের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল কেবলমাত্র ডানলপে। ওই একটা জায়গাতেই আমাদেরকে নাম্বার প্লেট নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল, বাট সেরকম কিছু বলেনি, ছেড়েই দিয়েছিল। তো এই ছিল আমাদের জার্নি, ভোর 5টা থেকে শুরু করে সকাল 9:45 পর্যন্ত। আর এই পুরো জার্নিটা কমপ্লিট করেছে আমার ভাই রাজা একাই। তো রাজার কাছে শুনবো যে পুরো জার্নির মধ্যে ওর এক্সপিরিয়েন্স কী, তোর কেমন লাগলো পুরো মানে 185 কিলোমিটার রাস্তা, তারপর বাড়ি থেকে কলকাতা, বাঁকুড়া টু কলকাতা, মানে এই যে এক্সপিরিয়েন্স, এটা কি বলতে চাস দর্শকদের? পুরো এক্সপিরিয়েন্সই ভালো ছিল, ফুল এন্টারটেনমেন্ট, ফুল এনজয় ছিলাম। এত রাস্তা প্রথমবার ড্রাইভ করলাম, পুরো রাস্তাটাই ভালো লাগলো। রাজার ইচ্ছা হচ্ছে ও বাইক নিয়ে আর কি বাইরে ট্রিপ করবে, লাদাখ ফাদাখ এসব যাবে। তো ওর প্রথম জাস্ট এটা একটা ওয়ার্ম আপ হলো যে বাঁকুড়া টু কলকাতা। তো সে কারণে আর কি কলকাতা আসা জাস্ট একটা এক্সপিরিয়েন্স, আর সেই এক্সপিরিয়েন্সটা আমি সবার সাথে শেয়ার করলাম। তো এই কারণে ওর কাছ থেকে জানতে চাইছি, তো প্রথমত ভয় কীরকম লাগছিল, কি কনফিডেন্স কতটা ছিল, কি শরীরের কি এনার্জি, কি হাতে ব্যথা, এই সব কিছু কি হয়েছে? তো প্রথমত আসার সময় এক্সাইটমেন্ট এতটাই ছিল যে ব্যথা হতি সব ভুলে গেছিলাম। প্রথমবার এত রাস্তা আসবো, তারপর আরও ভবিষ্যতে আরও দূর দূরান্ত, এক্সাইটমেন্টে ব্যথা হতি কিছু থাকেনি। পুরো রাস্তাটা ফুল এনজয় করে চালিয়ে এসেছি। শুধু ডানকুনি ঢোকার পর থেকে কেন জানি না বুকটা একটু দুঃখ করছিল। প্রথমবার বিনা লাইসেন্স আছে, বিনা নাম্বার প্লেটে অন্য টাউনে ঘুরছি আর কি, তারপর আবার কলকাতায়। হ্যাঁ, এটা কিন্তু একটা মানে নতুন এক্সপিরিয়েন্স। যাই হোক, আপনারা যখন কোথাও বাইরে যাবেন বাইক নিয়ে, তো এটা আপনারা মাথায় রাখবেন যে আপনাদের বাইকের কিংবা আপনাদের কাগজপত্র, মানে আপনার লাইসেন্স কিংবা বাইকের যে যাবতীয় পেপার রয়েছে, এগুলো কিন্তু সাথে নিয়ে ক্যারি করবেন, যাতে আপনাদের নিজের ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি না আসে। তা বাদে যদি কোনো রকম প্রবলেম হয়, তখন তো ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরা রয়েইছে, যেটা আমাদের সাথেও ছিল। তো সেখানে কি হয়েছে, কিন্তু ভুলটা আমাদের ছিল উইদাউট নাম্বার প্লেট। তো যাই হোক, উইদাউট নাম্বার প্লেটে কি ট্রাভেল করা যায় কি যায় না, এটা একটা এক্সপিরিয়েন্স হলো। এসেছি, যাওয়ার বেলায় কি হবে জানি না, যাওয়ারটা যা হবে সেটাও আমি ভিডিওর মধ্যে শেয়ার করব। আর এই ছিল আমাদের জার্নি। আমাদের জার্নি কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। সাবস্ক্রাইব গাইস।